ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেস বোর্ড, যেখানে আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা কিংবা ভূ রাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। শো শুরু করার আগে আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের অসংখ্য শুভেচ্ছা। মূলত আমাদের শোয়ের যে মূল পারপাসটা, এটা সম্পর্কে কি আপনারা জানেন? আমাদের ইন্টেন্ট এবং পারপাস হলো বিশ্ব রাজনীতিতে যা কিছু ঘটে যাচ্ছে, সেটা বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের হোক, সেটি আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে উপস্থাপন করা। ঠিক কি হচ্ছে, কেন হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, ঠিক কোথায় হচ্ছে, এই সকল বিষয়গুলো ডিসকাস করা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু অপিনিয়ন্স এবং ডিসকাশনস আপনাদের কাছে তুলে ধরা এবং উপস্থাপন করা। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা আসলেই বুঝে নিতে পারবেন আমরা ঠিক কী ব্যাপারে আলোচনা করছি। আমাদের আজকের টপিক, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক কোন অবস্থানে আছে, এশিয়ান এবং গ্লোবাল কনটেক্সটে তার পজিশনটা কি, এবং ভবিষ্যতে আমরা কোন দিকে আগাতে পারি এবং আমাদের কোন দিকে আগানো উচিত। বেশি কথা বলবো না, মূল বক্তব্য কিংবা আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আমাদের সামনে রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আজ স্টুডিওতে এই এপিসোডে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তিনি ডিরেক্টর হিউম্যান রিসোর্সেস, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং তিনি একই সাথে ফর্মার রেজিস্ট্রার অফ 4 প্রাইভেট ইউনিভার্সিটিস। স্যার, আপনাকে এই এপিসোডে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। এবং আমরা এখন দক্ষিণ এশিয়া থেকে সরে আসছি না, দক্ষিণ এশিয়াতেই আছি, এখন বাংলাদেশের দিকে আমাদের ফোকাল পয়েন্টটা নিয়ে আসছি। তো স্যার, আমরা তো প্রিভিয়াস এপিসোডে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক অবস্থান সম্পর্কে ডিসকাস করেছিলাম। এখন যদি স্যার বলতেন বাংলাদেশের অবস্থান, আমাদের এডুকেশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ঠিক গ্লোবাল ইন্ডেক্সিংয়ে কেমন পজিশন হোল্ড করি? ধন্যবাদ। আসলে আমরা দক্ষিণ এশিয়ার আলোচনার মধ্যে আমরা হয়তো ইনডাইরেক্টলি এটা করছি, কিন্তু স্পেসিফাই করার জন্য আমি এখানে বলছি, মানে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স যেটা, সেখানে বাংলাদেশের অবস্থান আসলে খুবই খারাপ। আমরা 2020 সালের ওই যেটা জেনারেল নলেজ ইন্ডেক্স, যেটা আমরা ইউএনডিপি যেটা প্রকাশ করে থাকি, সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের টোটাল স্কোর হলো ওখানে 2020 সালে 44, আমরা 35.6, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে লোয়েস্ট। আফগানিস্তানের একটু উপরে, পাকিস্তান থেকেও আমরা সবসময় আমাদের বিনয়কে আমরা পাকিস্তানকে বলে থাকি যে পাকিস্তান আমরা উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে, আমরা এগিয়ে গেছি অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে পাকিস্তান এখানে আমাদের থেকে উপরে অবস্থান করছে বাই গেটিং 35.9। ঠিক আছে, তাদের অবস্থান হলো 112। আমাদের বাংলাদেশের এই অবস্থাটা আসলেই আমরা বলে থাকি যে বাংলাদেশ যদিও বা শিক্ষার ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন র্যাঙ্কিংয়ে আমরা দেখতে পাই যে আমরা কোনো ক্ষেত্রে লিটারেসির ক্ষেত্রে 97%, বা অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে এটা খুব ভালো, কিন্তু টোটালি দেখা গেলো যে এই গ্লোবাল কন্টেক্সটের সাথে তুলনায় বাংলাদেশের অবস্থান আসলে খুবই খারাপ। আমরা দেখতে পাই যে রিসেন্টলি আমরা আরেকটা যেটা দেখতে হবে, যেটা আমরা গ্লোবাল কন্টেক্সটে যেটা আলাপ করলাম, যেখানে 2025 সালের আলোচনায় যেটা আমরা দেখতে পাই ইউএসএ ফার্স্ট, ইউকে সেকেন্ড, এর মধ্যে কানাডা, জার্মানি থার্ড, কানাডা ফোর্থ, এইভাবে রাষ্ট্রগুলোর পরবর্তীতে এখানে বাংলাদেশের অবস্থানও ঠিক এই রিসেন্ট অবস্থায়ও কিন্তু আমরা 112 থেকে এগোতে পারি নাই। আমরা অবস্থা আরো নিচের দিকে। এটা আসলে খুবই একটা জাতির জন্য, একটা দেশের জন্য হতাশাব্যঞ্জক। কারণ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা 1971 সালে বাংলাদেশ গড়েছিলাম, এটা আমার মনে হয় আমাদের স্বাধীনতার যে স্পিরিট, আমাদের ওই স্পিরিটেরও কিন্তু আসলে একটু পরিপন্থী হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে সবই মিলে ঘুরে দাঁড়াতে হবে। আমরা ঘুরে দাঁড়ালে, আমরা চেষ্টা করলে, আমরা আন্তর্জাতিক অঙ্গনে আর একটু ফিরে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পাই যে জাপান আমেরিকার কাছে যখন পরাজিত হওয়ার পরে তাদের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন বোমা নিক্ষেপ করা হয়, তখন তাদেরকে 1945 থেকে 1952 সাল পর্যন্ত জাপান আমেরিকার অধীনে ছিল। ওর পরবর্তীতে জাপান যখন তাদের রেস্টোরেশন পিরিয়ডে যখন স্বাধীনতা ফিরে পায়, তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেকে এগিয়ে যায়। তাদের
মানে চেষ্টার দ্বারা জি। তারা বৃত্তিমূলক শিক্ষা করে, তারা ঘরে বসে দেখা গেলো টয়োটা গাড়ির যে বিভিন্ন পার্টসগুলো এক একজন ঘরে বসে এক একটা বানায়। কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থাটা এমন যে আমরা শিক্ষিত মানে হয়ে যাচ্ছি আমরা বেকার। কারণ আমি অশিক্ষিত হলে আমি যে কোনো কাজ করতে পারতাম, কিন্তু শিক্ষা হয়ে আমি এই সার্টিফিকেটের ভারে আমার অশিক্ষিত বন্ধু বান্ধবের মতো যা তা করতে পারি। এটা আসলে জাতির জন্য আসলে বড় দুর্ভাগ্যজনক। আসলে স্যার দুর্ভাগ্যজনক, এবং এই ব্যাপারে আমরা আরেকটু ইনডেপথ ডিসকাস করব আমাদের পরবর্তী কোয়েশনগুলোতে। আমাদের এডুকেশন সিস্টেম স্যার, আমরা এটা প্রিভিয়াস এপিসোডে আমরা একটু ডিসকাস করেছিলাম। আমি এখানে শুধুমাত্র যে দর্শক, আমাদের দর্শক যদি ওই এপিসোডটা না দেখে থাকে তাদের জন্য একটু রিপিট করে দিই যে আমরা বাংলাদেশ ইন পার্টিকুলার তার জিডিপির কত পার্সেন্টেজ আপনার এডুকেশনে খরচ করছে, এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন যারা এডুকেশনের সাথে অ্যাফিলিয়েটেড কিংবা কনসার্নড তারা আইডিয়ালি কত পার্সেন্ট খরচ করতে বলে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে 1.9 থেকে 2% পর্যন্ত আমরা খরচ করি। এটা কিন্তু খুবই দুঃখজনক। কিন্তু ইউনেস্কো একটা ইন্ডিকেশন দিয়েছে সেখানে আমাদের খরচ করা উচিত যে জিডিপির 4 থেকে 6%। আর অ্যাট দি সেম টাইম আমাদের জাতীয় বাজেটের 11.8% আমরা খরচ করে থাকি। কিন্তু ইউনেস্কো যেটা ডাইরেকশন দিয়ে থাকে যে এটা 15 থেকে 20%, 15 থেকে 20% খরচ করা উচিত যদি একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে আসলে একটা ভালো র্যাঙ্কিংয়ে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশ জিডিপি প্লাস টোটাল বাজেটারি সিস্টেমের যে এক্সপেন্ডিচার দুই ক্ষেত্রে কিন্তু অনেক পিছনে। আচ্ছা, এবং স্যার এখানে কিন্তু আপনি প্রিভিয়াস এপিসোডে বলেছিলেন কোয়ালিটি এডুকেশন ভার্সেস গেটিং এডুকেশন, ট্র্যাডিশনাল বেসিসে এডুকেশনটা। তো আমাদের দেশের কোয়ালিটি এডুকেশনের যে আইডিয়াটা এটা কতটুকু ইমপ্লিমেন্টেড হচ্ছে? আমরা তো বিভিন্ন জায়গায় আমাদের বাজেটে বা আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে 5 ইয়ার প্ল্যানিং বিভিন্ন পরিকল্পনাগুলোতে আমরা খুব ভালো করে বলে থাকি যে কোয়ালিটি এডুকেশন এভাবে কোয়ালিটি, কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন আমরা ইনশিওর করতে পারি না পারার ক্ষেত্রে আমাদের যেহেতু জিডিপির খুব স্বল্প অংশ আমরা ব্যয় করে থাকি। আপনার পকেটে যদি 500 টাকা থাকে তাহলে আপনি যদি এটা দিয়ে চিন্তা করেন যে আপনি ডুবাই যাবেন, কিভাবে সম্ভব? কারণ আপনার তো টাকা লিমিটেড। অ্যাট দি সেম টাইম আমাদের যে টোটালি যে আমাদের যে গভর্নমেন্ট, দ্য পলিটিক্যাল যে গভর্নমেন্ট, ওদেরকে আরেকটু বিভিন্ন ব্যাপারে প্রভাবিত করে বা বিভিন্ন ব্যাপারে তাদের ক্ষেত্রে ব্যারিয়ার সৃষ্টি করে আমলাতন্ত্র তাদের রেট্রিফিজমের মাধ্যমে অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত উন্নয়নকে ব্যাহত করে। এছাড়াও আমাদের দেশের আমলাতন্ত্রের আরেকটা যেটা বৈশিষ্ট্য হলো ডমিনেন্ট ব্যুরোক্রেসি। ডমিনেন্ট ব্যুরোক্রেসি, নর্মালি ব্যুরোক্রেসি মানে হলো কিন্তু সুশীল সেবক, ওনাদেরকে মন্ত্রী যা বলবে সচিব কিন্তু তাই শুনবে। কিন্তু আমাদের দেশে ব্যাপারটা তাই হয় না। অনেক ক্ষেত্রে সচিব ডিকটেট করে হোয়াট উড বি দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য মিনিস্টার। এটা আসলে একটা জাতির জন্য। তাহলে আমরা নতুন করে আমাদের যে নতুন বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তীতে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, যেটা জুলাই বিপ্লবের মাধ্যমে যেটা আমরা স্বপ্ন দেখতেছি, এখানে অনেক এবার নতুন করে আমাদের এমপি বা অনেক যে এদের ক্ষেত্রে অনেক চেঞ্জ করা হচ্ছে। আমরা আশা করি যে এই নতুন সরকারের তারেক জিয়ার নেতৃত্বে যে নতুন সরকার আমরা গড়ছি, এখানে আমাদের দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে। আমরা সেই মহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় রইলাম। জি স্যার, খুবই সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন যদি আমাদের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করি, আমাদের প্রি স্কুলিং, আমাদের প্রাইমারি স্কুলিং বা প্রাথমিক শিক্ষা, আমাদের মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং হায়ার এডুকেশন কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড গ্লোবাল কনটেক্সটে কেমন স্যার? এবং আমরা ঠিক কতটুকু আমাদের যে ছাত্র সমাজ রয়েছে বা আমাদের পপুলেশনের যারা আপনার স্টুডেন্টস রয়েছেন তাদেরকে আমরা কতটুকু দিতে পারছি? আমাদের প্রি এডুকেশনের ক্ষেত্রে এনরোলমেন্ট কিন্তু ভালো। এনরোলমেন্ট প্রায় 95, 96, 7 এই টাইপের ইউনেস্কো জরিপেও কিন্তু তাই আসে। কিন্তু প্রি এডুকেশন বা প্রাইমারি এডুকেশনে আমরা ছাত্র অনেক এনরোল হচ্ছে, কিন্তু প্রপার কোয়ালিটি হচ্ছে না। তাই দেখুন, একটু আগেও আমরা আমাদের আগের আলোচনায় যেটা বলছিলাম যে আমাদের 10 বছর বয়স্ক বাচ্চারা এক লাইন পড়তে পারে না, এক লাইন লিখতে পারে না। এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টে আমরা এটা দেখি। একইভাবে মাধ্যমিক স্কুল ব্যবস্থার ক্ষেত্রেও এখানে এনরোলমেন্টও দুর্বল, অ্যাট দি সেম টাইম দেখা গেলো এদের কোয়ালিটিও আরও খুবই নাজুক। আমরা যেটা দেখতে পাই প্রায় 30% স্টুডেন্ট ভালো করেই মানে মাধ্যমিক শিক্ষায় জড়িয়ে পড়ে যায়। এছাড়াও তারা ডিজিটাল, আমরা বর্তমানে অনেক দিন থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলে আসছি। আমরা আরেকটা জরিপে দেখতে পাই 85% যুবক কিন্তু ডিজিটালি তারা কোনোভাবেই কিছু পারে না। এটা আসলে একটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। অ্যাট দি সেম টাইম হায়ার এডুকেশনে অবস্থা আরও
খারাপ। আমরা যেটা দেখতে পাই যে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি হওয়ার পরে আমাদের পাবলিক ইউনিভার্সিটি 55টা, প্রাইভেট ইউনিভার্সিটি 115টা, রিসেন্টলি আরও 2-1টা অ্যাড হয়েছে। 170 বা 72টা ইউনিভার্সিটি নিয়েও আমরা আসলে উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার যে পর্যায়ে আমাদের থাকা উচিত এটা কোনোভাবেই হচ্ছে না। অথচ আমরা যখন স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে আমাদের 6টা ইউনিভার্সিটি শুধু, তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না। 1992 সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ব্যবস্থাটা শুরু হয়। এই প্রাইভেট ইউনিভার্সিটি হতে হতে 116টা 17টা এরকম পর্যায়ে যায়, কিন্তু আসলে কোয়ালিটি এডুকেশন প্রাইভেট ইউনিভার্সিটি দিচ্ছে পারছে না। তাই হায়ার এডুকেশনের ক্ষেত্রেও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারি না। মূলত যেটি হলো প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা কোনো স্তরে কিন্তু বাংলাদেশ কাঙ্ক্ষিত পর্যায়ে নাই। এটা আসলে, তবে আমরা আশাবাদী যে আমরা যদি খুব ভালো করে চেষ্টা করি এক্ষেত্রে আমাদের ইউটার্ন আমরা করতে পারবো। আমরা গ্লোবালি পর্যায়ে এগিয়ে যাবো। অ্যাট দি সেম টাইম আমাদের যে সার্কের যে লিড, এখানে হয়তো আমরা লিডার হইতে পারবো যদি আমরা প্রপার গাইডেন্স, প্রপার প্ল্যানিং থাকে। আচ্ছা স্যার, স্যার হায়ার এডুকেশনের কথা যেহেতু আপনি বলছিলেন, সেখানে আমরা দেখতে পাই আমাদের, আপনি নিজেই বললেন আমাদের 55টা পাবলিক ইউনিভার্সিটিজ আছে এবং 115টার মতো প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে। এবং আমরা যদি আমাদের ইউনিভার্সিটিসগুলো, আমাদের দেশের যে টপ ইউনিভার্সিটিসগুলো আছে সেগুলোকে যদি আমরা অবজার্ভ করি, তাদের কিন্তু যথেষ্ট ফ্যাসিলিটিস আছে, কিন্তু ফ্যাসিলিটিসগুলো কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারছে না। যেমন আমি প্রাইভেটের ক্ষেত্রেও যদি বলি, তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পাবলিক ইউনিভার্সিটি থেকে তারা ভালো ফ্যাসিলিটিস এবং রিসার্চ এবং ইনোভেশনের জন্য তারা কিছু লিওয়ে পেয়ে থাকে। তো এতটা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন আমরা এগুলোকে ব্যবহার করতে পারছি না? হ্যাঁ, ধন্যবাদ। আসলে হায়ার এডুকেশনই মূলত আমার গবেষণার বিষয়। এটা আমার খুবই রিলিভেন্ট প্রশ্ন। আমরা দেখতে পাই যে হায়ার এডুকেশনে 2025 সালের একটা র্যাঙ্কিং হয়, হায়ার এডুকেশন দি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং। এটা 2025 সালে বিশ্বের ইউনিভার্সিটিগুলো যে র্যাঙ্কিং করে, ওখানে আমরা দেখতে পাই যে প্রথম 800 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি নাই। 801 থেকে 1000-এর মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের 5টা ইউনিভার্সিটি রয়েছে। এর মধ্যে 1 নম্বরে রয়েছে আমরা যেটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যেটাকে আগে বলতো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আছে 1 নম্বরে। এরপরে আমরা দেখতে পাই যে ড্যাফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। এটা তাদের রিসার্চের কারণে ড্যাফোডিলস ইউনিভার্সিটি যেটা করে, ওদের জানা টিচার আছে বাকি বিভিন্ন দেশে যে আমাদের যে ব্রেন ড্রেন যারা চলে গেছে ওনাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল, ওনাদেরকে এফিলিয়েশনে রাখি। এই দেশের ড্যাফোডিলস ইউনিভার্সিটির নামে তারা আর্টিকেল বা রিসার্চ করে, এটা তাদের এগিয়ে যাওয়ার একটা কারণ। এরপরে থার্ড পজিশনে আমরা দেখতে পাচ্ছি যেখানকার আমরা দুইজনই ছাত্র, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওটা ওখানে থার্ডে আছে এই 5টার মধ্যে। এরপরে ফোর্থে আমরা দেখতে পাই যে ওই যে আমাদের ওই যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফোর্থ, ফিফথে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এই যে আমরা দেখি যে 800 থেকে 1000-এর মধ্যে যে 5টা ইউনিভার্সিটি আছে বাংলাদেশি, এদের অবস্থান হই। এরপরে আমরা 1001 থেকে 1200-এর মধ্যে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে আমাদের আরও 3টা ইউনিভার্সিটি এর মধ্যে অ্যাড হয়েছে। এর মধ্যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, আর একটা হলো এই যে শের বাংলা, আরেকটা গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি, না ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এই টোটালি আমরা 2025 সালের যে র্যাঙ্কিংয়ে আমরা দেখতে পাই যে 1200-এর মধ্যে আমাদের 8টা ইউনিভার্সিটি। স্যার আমাদের জাহাঙ্গীরনগর কি বুয়েটের থেকে উপরে? আমাদের জাহাঙ্গীরনগর দ্বিতীয় বুয়েট থেকে উপরে। এটা আসলে ভালোই। জাহাঙ্গীরনগর তো আসলে যে মহান উদ্দেশ্য নিয়ে এটা সৃষ্টি হয়েছিল, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, ওইটা অনেকদিন পরে হলেও এটা মোটামুটি তার 2025-এর রেজাল্টে আমরা এটা দেখতে পাই। স্যার মাশাআল্লাহ। তো স্যার আপনি যেটা বলছিলেন যে আমাদের র্যাঙ্কিংয়ে কিন্তু মানে 800 থেকে 1200-এর মধ্যে আমাদের মানে ইউনিভার্সিটিগুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে। শুধু 8টা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি হলো 172। জি স্যার। বাকি এগুলার কোনো নাই। আরেকটু বলতে চাই, যেমন হয়তো পাবলিক ইউনিভার্সিটি রিসার্চের যেটা দেখলো, ওরা যেহেতু ইউজিসি থেকে টাকা পেয়ে থাকে, ওরা অনেক ল্যাব তৈরি করতে পারে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ বলেন, ব্র্যাক বলেন, ওরা তো নিজেদের পকেটের টাকা দিয়ে করে। আমার মনে হয় এরা এক্ষেত্রে আরও ভালো করা উচিত ছিল। কারণ পাবলিক ইউনিভার্সিটিতে আমরা নিজেরাই তো পাবলিক ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ওখানে মানে লিমিটেড ইনকাম বা লিমিটেড টাকা সরকার যা দেয় তা, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি তো লিমিটেড না, ওরা তো আনলিমিটেড টাকা নিয়ে থাকে। তাই তারা ল্যাব ডেভেলপমেন্টে যদি আরও অগ্রণী ভূমিকা পালন করে, আমার মনে হয় এটা আরও এগিয়ে যাওয়া উচিত।
থ্যাংক ইউ স্যার সো মাচ। আমি এখন হায়ার এডুকেশন থেকে একটু পিছের দিকে নিয়ে আসি। আমি আউট অফ স্কুল স্টুডেন্টস এবং এল্ডারলি এডুকেশন এটা নিয়ে আপনাকে একটু কোয়েশ্চেন করতে যাচ্ছি। আমাদের আপনি তো স্যার বিউরোক্রেসির কথা বলছিলেন, বাট আমি সরকারি পলিসির ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করব, আমাদের সরকার বা আমাদের গভর্নমেন্টাল সিস্টেম আউট অফ স্কুল স্টুডেন্টস এবং এল্ডারলি এডুকেশন, যেটা ইনফর্মাল এডুকেশনের আওতায় পড়ে, এটাকে কতটা প্রায়োরিটাইজ করছে এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি এই ফ্যাসিলিটিসগুলো? হ্যাঁ, আসলে আমাদের আউট অফ স্কুল স্টুডেন্ট যারা মূলত হয়তো বিভিন্ন কারণে সূচনার দিকে পড়াশোনা করতে পারে না, তাদেরকে পড়াশোনা বা স্বাভাবিক নিরক্ষরতা থেকে মুক্ত করার ক্ষেত্রে আমরা দেখতে প্রত্যেক সরকারই শুরু থেকে গুরুত্ব দিয়েছে। তাই আমার যতটুকু মনে পড়ে, প্রেসিডেন্ট জিয়ার আমলে গণশিক্ষা একটা কর্মসূচি করা হয়। ওই সময় প্রত্যেকটা তখন এসএসসি স্টুডেন্ট একটা অনিরক্ষর বা লোককে পড়াবে, এটার জন্য তাকে 50 মার্ক তার জন্য কম্পালসারি ছিল। ওইটা কিন্তু ওইটা তাকে পাশ করতে হতো। আচ্ছা, এই গণশিক্ষা কর্মসূচির আলোকে ওই সময় থেকে হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই 1992 সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অক্টোবর মাসে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো যারা জোরে পড়ছে, যারা ফর্মাল এডুকেশন নিতে পারে না, তাদেরকে এডুকেশনের মধ্যে নিয়ে আসে। এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে ওরা টেলিভিশনের একটা বিকল্প চ্যানেলের মাধ্যমে ওই শিক্ষা ব্যবস্থাটা চালিয়ে দিত। পরবর্তী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আরেকটু এস্টাবলিশ হওয়ার পরে আমরা দেখতে পাই ওদের অনেকগুলো রিজনাল সেন্টার আছে। এই রিজনাল সেন্টারে মূলত শুক্রবার ওই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমরা দেখি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বা নর্মালি অন্যান্য এর যে শিক্ষা এগুলা ওই কলেজগুলো কিন্তু শুক্রবার বন্ধ থাকে। ওরা ওই শুক্রবারের দিন যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা ওই কলেজ বা স্কুলে তারা পড়াশোনা করে। স্কুলের তারা পড়াশোনা করে তারা ওই বন্ধকালীন ওই স্কুলে তারা শুক্রবারে পড়ে। আর যারা কলেজ রিলেটেড পড়াশোনা তারা ওই বন্ধের দিন ওই কলেজ রিলেটেড পড়াশোনা করে। তাই তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রসেসটা ওইটা আসলে টার্গেট পর্যায়ে ও তো এখনো পৌঁছাতে পারে নাই। এখানে আমি যেটা মনে করি যে এখানে ব্যর্থতা হলো প্রপার কারিকুলাম, আপডেটেড কারিকুলাম নাই। ওরা যেটা পড়ছে হয়তো দেখা গেলো ওই শিক্ষা ব্যবস্থাটা জাপান বা আমেরিকা 80-র দশকে ওইটা হয়তো বাদ দিয়ে দিছে, আমরা এখন ওইটারে ফলো করছি। অ্যাট দি সেম টাইম আমাদের যে ট্রেন্ড টিচারও কিন্তু মুক্তভাবে যে পড়ানোর যে ওইটাও কিন্তু ওইভাবে নাই। আর এছাড়াও যারা শিক্ষার্থী তারাও কিন্তু কাজের ফাঁকে পড়ে, তারা এটারে কিন্তু জাস্ট ওদেরকে নিরক্ষর না, অনেকের ক্ষেত্রে ওদেরকে নিরক্ষর না বলুক, ওরাও যাতে বলতে পারে। ওরাও যারা রেগুলার এডুকেশনের মতো যেভাবে আমরা সিরিয়াসলি পড়ে থাকি, ওরা অনেকেই হয়তো ওইভাবে এটারে সেকেন্ড টায়ার হিসেবে দিয়ে থাকে। সেই কারণে শিক্ষা ব্যবস্থাটা শিক্ষার্থীদের ইচ্ছা, অ্যাট দি সেম টাইম প্রপার সিলেবাস আর এক্সপার্ট টিচার সব মিলিয়ে অবকাঠামো, আমাদের অন্যান্য এডুকেশন সিস্টেমের জন্য নিজস্ব বিল্ডিং আছে, এখানে কিন্তু ওদের নিজস্ব ওরা ধার করা প্রতিষ্ঠানে কিন্তু পড়ায়। এখন আমার এই যে আজকে আমি এখানে পড়াইতে আসছি, স্কুল থেকে বলে দিল যে না আজকে আমার মিটিং আছে, এক্সট্রা তোমার আজকে হবে না। তাইলে ওইটা তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নর্মাল শিডিউলের একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা তার হচ্ছে না। এই কারণে বিভিন্ন অবকাঠামোগত সমস্যা বা টিচিং কোয়ালিটি বা স্টুডেন্টদেরও ডেডিকেশন, টিচারদের একাগ্রতা সব মিলিয়ে আমাদের উন্মুক্ত যে যারা ড্রপ আউট স্টুডেন্ট তারা যে পড়ার মধ্যে আসতেছে ওটা কিন্তু আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে আসছে না। জি স্যার। এবং এই ক্ষেত্রে আপনি যেটা বললেন ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে হয়তো আমাদের প্ল্যানিং আছে, হয়তো আমাদের পলিসিও আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমাদের হচ্ছে না। হ্যাঁ, আমরা দেখি আমাদের প্রত্যেক বাজেটে বা প্রত্যেক 5 ইয়ার প্ল্যানিংয়ে ফর্মাল ইনফর্মাল সব এডুকেশনের মধ্যে ব্যাপক একটা থাকে, আমরা এইভাবে করবো এইভাবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে ওই পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষের দিকে যখন আমরা আমাদের মূল্যায়নে যাই তখন দেখলাম যে টার্গেটেড 30%, 34%, 50%-এর নিচে হয়। এটা হলো আসলে এটার পিছনে আমরা লাল ফিতার দূরত্ব যেভাবে থাকে, অ্যাট দি সেম টাইম অর্থের অভাব, এডিবির খুবই স্বল্প অংশ আমরা শিক্ষা খাতে করি। সবকিছু মিলিয়ে এটাকে বলে দারিদ্র্যের দুষ্টচক্র। আপনার কাছে কাপড় আছে 1 গজ, আপনি যদি প্যান্ট শুট কোট সব বানাইতে চান কোনোটা তো আপনি পড়তে পারবেন না। হবে প্যান্টও হবে, শুটও হবে, শার্টও হবে, কিন্তু ওই আমাদেরও অবস্থা অনেকটা তাই হয়ে যাচ্ছে। জি স্যার। স্যার আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারিগরি শিক্ষা এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আমরা ঠিক কি স্ট্যান্ডার্ড, আমরা যখন স্যার আমি যদি আপনাকে ইনফর্মালি বলি যে BCS এর যে বইগুলো আছে আপনি যখন পাতা পাল্টাবেন আমাদের ইনফর্মাল এডুকেশন নিয়ে যে কোয়েশ্চেনগুলো থাকে খুব সুন্দর করে সুবিন্যস্তভাবে লেখা থাকে যে আমাদের
এত সংখ্যক ইনস্টিটিউট আছে, আমাদের এই পলিসিস আছে, আমাদের এই আপনার বডিজের আন্ডারে, গভর্নমেন্টাল বডির আন্ডারে তাদেরকে রান করা হচ্ছে। কিন্তু স্যার সোশ্যাল কনটেক্সটে কিন্তু এই ভোকেশনাল ট্রেনিং, হ্যাঁ, এটাকে কিন্তু খুব একটা আপনার পজিটিভ লাইটে দেখা হয় না, কিন্তু আপনার রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্ব অনেক। তো এই যে আমাদের ভোকেশনাল ট্রেনিং কিংবা আমাদের, আমি আপনাকে যেটা বললাম স্যার, আমাদের এই ধরনের কারিগরি শিক্ষা, এটাকে আমাদের সরকার কিভাবে কতটুকু প্রায়োরিটাইজ করছে এবং আপনার প্রফেশনাল মতামতের দিক দিয়ে কতটুকু প্রায়োরিটাইজ করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের যে টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশন, এটা কিন্তু আমাদের মূল শিক্ষার মূলধারা হওয়া উচিত, কিন্তু আমরা এখনও কিন্তু এটা সেকেন্ড ট্র্যাক হিসেবে করি থাকি। আমাদের পাড়ায় বা মহল্লায় বা গ্রামে যে ছেলেটা ভোকেশনাল পড়ে, তারা কিন্তু স্কুলে নর্মাল স্টুডেন্টের মতো ট্রিট করা হয় না, বুঝছেন? এটা হলো একটা কারণ। আরেকটা যেটা হলো ভোকেশনাল এডুকেশন, তারপরও আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষানীতি, প্রথম যে শিক্ষানীতি হয় 1974 সালের ডক্টর কুদরতি খোদা শিক্ষানীতি, ওখানে কিন্তু ভোকেশনাল এই সিস্টেমের কথা, টেকনিক্যাল এডুকেশনের কথা খুবই গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পরবর্তী যে শিক্ষানীতি যেটা হয় 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এখানে মিস্টার বাতেন সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হয়, ওখানেও কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের অনেক লিখিতভাবে অনেক কথা ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে শেখ হাসিনার প্রথম আমলে শামসুল হক খানের নেতৃত্বে আরেকটা শিক্ষানীতি প্রণয়ন করা হয়, ওখানেও কিন্তু দেখা গেল যে ট্রেনিং, টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই এম এ ভারী কমিশন, যেটা ভারী সাহেবের নেতৃত্বে হয়, এটা খালেদা জিয়ার আমলে করা, এটা 2002 সালে। এখানেও কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই মনিরুজ্জামান মিয়া কমিশন 2003 সালে, এখানেও কিন্তু টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের উপর হাইলি এমফাসাইজ করা হয়। লাস্টে যেটা আমাদের যেটা কবির চৌধুরী শিক্ষা কমিশন, যেটা 2009 সালে ফর্ম হয়, পরবর্তী 2010 সালে তারা একটা রিপোর্টও করে, একটা নীতিমালাও করে, ওখানেও কিন্তু এই টেকনিক্যাল বা ভোকেশনাল এডুকেশনের গুরুত্ব পায়। কিন্তু আমাদের যেটা হলো, যতটুকু গুরুত্ব দেওয়া হয় বাস্তবে অতটুকু ইমপ্লিমেন্ট হয় নাই। তারপরেও কিন্তু আমরা দেখছি যে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান যেখানে 112, কিন্তু আমরা টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে আমাদের র্যাঙ্কিং 69। বাবা, এটা কি কিন্তু আমরা আসলেই, কারণ আমাদের যে ভোকেশনালি সমাজে তাদেরকে নিগৃহীত বা আমাদের নর্মাল স্কুলিং বাচ্চাদের মতো গুরুত্ব না দিলেও পড়া শেষ করার পরে সেই কিন্তু কাজে যাচ্ছে, সে কিন্তু বেকার থাকার প্রবণতা তার কিন্তু কম, হয়তো তার অর্ধ বেকার থাকতেছে, সে যা হওয়ার কথা ছিল না হইলেও অ্যাসিস্ট্যান্সিটা করতে পারছে, হয়তো সে মিস্ত্রি হওয়ার কথা ছিল কিন্তু সে হেল্পার হচ্ছে, কিন্তু সে বেকার থাকছে না। কিন্তু আমাদের নর্মাল এডুকেশনে কিন্তু বেকারত্বের যে মাত্রা, এটা কিন্তু অ্যালার্মিং। তাই আমার যেটা মনে হয়, আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল যে এডুকেশন, এটা আসলেই যতটুকু হওয়ার ততটুকু না হলেও এটার ইন্টারন্যাশনাল স্কোর, দেশীয় স্কোরে কিন্তু এটা খুব এগিয়ে আছে। জি স্যার, এবং এটাকে তো স্যার আমরা পুঁজি করতে পারি। শুধু যে আমরা একটা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করছি তা না, এই যে গ্লোবাল স্কেলে কিন্তু আমরা আরো উপরের দিকে উঠতে পারবো। আমরা আরেকটু বলি, আমাদের ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর এস এম আমানুল্লাহ, উনি মূলত বিভিন্ন দেশের, উনি অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশের এডুকেশন সিস্টেম, উনি বিভিন্ন দেশের অক্সফোর্ড, কেমব্রিজ করি, মানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যেও দেখা যাতে এই ছাত্ররা যাতে বেকার না থাকে। আর আমরা বাংলাদেশ হইলেও মূলত আমরা বিভিন্ন দেশে লেবার এক্সপোর্ট করে থাকি, লেবার পাঠিয়ে থাকি। এখন আমাদের সেম লেবার বাংলাদেশে যে লেবারটা পাচ্ছে 30,000 টাকা, আর ইন্ডিয়ান একটা লেবার বা শ্রীলঙ্কার একটা লেবার পাচ্ছে ওই কাজ করেই সে 1 লক্ষ টাকা, তার স্কিলনেসের কারণে তারা সেম স্কিল। তাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে মানে স্কিল রিলেটেড বিভিন্ন এগুলো ইনক্লুড করতেছে, আইসিটি রিলেটেড, যাতে সে বিদেশে গেলেও সে ভারতের লেবারের সাথে শ্রীলঙ্কার লেবারের সাথে সমমানে পায়। একটা আমাদের যা অর্থনৈতিক উন্নয়ন, আমরা এখনও তো মূলত অত কিছুর পরও কিন্তু আমরা বিদেশি যে আমাদের যে লেবারেরা যে পাঠায়, এটাও কিন্তু আমাদের অর্থনৈতিক গার্মেন্টসের থেকে পরে কিন্তু এটা মাঝে মাঝে 1 নম্বর পজিশনে রেমিটেন্স এই পর্যায়ে চলে যায়। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থায় যে আমাদের ভাইস চ্যান্সেলর যে উদ্যোগ নিচ্ছেন, যেন ওইটাতে যদি এই টেকনিক্যাল বিষয়গুলো ইনক্লুড করে, তাহলে আমার মনে হয় জাতি অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই ব্যাপারে আসলে আমাদের জনগণের মনেই প্রশ্ন ছিল। স্যার, এখন স্টুডেন্টদের থেকে টিচারদের দিকে এগিয়ে আসি। একটা
স্ট্রং একটা রোবাস্ট এডুকেশনাল সিস্টেমের জন্য কিন্তু আমার ট্রেন্ড এডুকেটার্স প্রয়োজন। তো স্যার আমাদের দেশের যে টিচাররা আমরা কিন্তু এই ব্যাপারটা বারবার বলে আসি যে আমাদের স্কিলড ওয়ার্কফোর্স এডুকেশনে মানে আমাদের আপনার সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অভাব। তো এই সমস্যাটাকে আমাদের সরকার কিভাবে ট্যাকেল করছে এবং এটা আমাদের যে টিচার আছে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তাদের পজিশন কেমন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের টিচারদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে ওদের পজিশন মানে নট আপ টু দি মার্ক। হয়তো অল্প কিছু গ্লোবাল পজিশন বা র্যাঙ্কিংয়ে তারা এগিয়ে আছে, কিন্তু নর্মাল মাস শ্রেণীটা না। এটার জন্য আসলে ওরা না যতটুকু দায়ী, এর থেকে আমাদের মানে ল্যাক অফ ট্রেনিং সিস্টেমটা দায়ী। যদিও বা আমরা দেখতে পাই আমাদের প্রাইমারি লেভেলে পিটিআই থাকে, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। এই পিটিআই যেগুলো প্রাইমারি ট্রেনিং শিক্ষকদের বিভিন্ন ধরনের ট্রেন আপ করে থাকে, তাদেরকে ভালোভাবে মানে আপডেট সিলেবাস যাতে তারা ওভারকাম করতে পারে উন্নত বিশ্বের তুলনায়। একইভাবে আমরা মাধ্যমিক শিক্ষা বিএড কলেজগুলো এই দায়িত্ব নিয়ে থাকি টিচারদেরকে বিভিন্ন ধরনের আধুনিক শিক্ষা শিক্ষিত করার জন্য। একইভাবে আমরা উপরের উচ্চ মাধ্যমিক পরবর্তী আমরা দেখতে পাই নাইম ন্যাশনাল একাডেমি অফ এডুকেশন ম্যানেজমেন্ট, এটা কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের যেটা প্রায় 2500 কলেজ রয়েছে, আমরাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এফিলিয়েটেড কলেজদের টিচারদেরকে মানে ট্রেন আপের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকি। হয়তো এখানে আমরা ইউএনডিপি বা বিভিন্ন জায়গা বা ইউনেস্কোর থেকে আমরা বিভিন্নভাবে হেল্প নিয়ে থাকি টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে। তবে টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে যেটা হলো আমাদের যে ট্রেনার যে ব্যবস্থা, আমাদের যে যারা ট্রেন করাবে ওই সাফিসিয়েন্ট কিন্তু শিক্ষক নাই যে তারা, আপনি যদি না জানেন আপনি আপনার বাচ্চাকে কি শিখাবেন। তাই আমাদের ওই যে কিছু ভালো টিচার আমাদের রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন তাদেরকে ট্রেনে আনি ওনারা দ্বারা আমাদের এফিলিয়েটিং কলেজের টিচাররা ভালোই উপকৃত হয়। কিন্তু এই ট্রেনিং ব্যবস্থাটা আরও একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ বলে না আমাদের নেপোলিয়ন বলছেন না, আমাকে শিক্ষিত মা দাও আমি উন্নত জাতি দিই। একজন টিচাররা হলো একজন ছাত্রের জন্য মা স্বরূপ। একজন টিচার যদি ভালো না জানে তাহলে সে ছাত্রকে কি ভালো পড়াবে। আমরা আরও দেখতে পাই যে আমাদের যে বিভিন্ন প্রাইভেট কলেজগুলা বা বিভিন্ন একটা কলেজে হয়তো একটা ইন্টারমিডিয়েট একদম ঠিক ইন্টারমিডিয়েট লেভেলে সে টিচার হিসেবে জয়েন করলো, পরবর্তীতে ওই কলেজটা ডিগ্রি হয়, অনার্স হয়, মাস্টার্স হয়, কিন্তু সে কিন্তু আসলে অরিজিনালি কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের টিচার ছিল, সে অনার্স মাস্টার্সের জন্য আসলে প্রপার টিচিং দিতে পারে না। তাই পরবর্তীতে যে স্টুডেন্টরা বাইর হয় তারা বেকার হয়, সদ্য বেকার হয়। তাই আমরা দেখতে পাই যে এখনও আমাদের বেকারত্বের 50% কিন্তু শিক্ষিত বেকার। এটা আসলেই দেশের জন্য খুব অ্যালার্মিং। এই ট্রেনিং সিস্টেমটা তাই আমার মনে হয় আরেকটু ভালো করা উচিত, না হলে কিন্তু আমরা আমাদের এই হতাশাজনক অবস্থা থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করতে পারবো না। জি স্যার। স্যার আমি যদি আমাদের এপিসোডটাকে র্যাপ আপ করি, এর আগে আপনাকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে চাই যে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি বলবেন, এই যে আমরা ডিসকাস করলাম যে আমাদের টিচারদের ট্রেনিংয়ের ক্ষেত্রে একটা ডিসপ্যারিটি আমরা দেখতে পাই। আমরা এই যে লার্নিং পভার্টি যেটা আপনি বলছিলেন, 10 বছরের আন্ডারে যারা বাচ্চা রয়েছে তাদের 50% এক লাইন আপনার সঠিকভাবে পড়তে পারছে না। এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু। একই সাথে আমরা বিউরোক্রেসির মধ্যে হার্ডেল দেখতে পাচ্ছি যে আপনি নিজে বলেন যে হায়ারার্কি নেই, যে সচিব ডিকটেট করছে কি এজেন্ডা ফুলফিল করা হবে এবং বিউরোক্রেসি ডিকটেট করে থাকে। তো আমরা কিন্তু অনেক সমস্যা দেখতে পাচ্ছি। সেই সাথে রিসার্চ, ইনোভেশন, ডেভেলপমেন্ট এই ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি। আমাদের শহরের শিক্ষা ব্যবস্থা এবং গ্রামের শিক্ষা ব্যবস্থা তো একই, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার মধ্যে শহর এবং গ্রামের মধ্যে আমরা একটা পার্থক্য খুবই দৃঢ় একটা পার্থক্য দেখতে পাচ্ছি। তো এতগুলো সমস্যা আমাদের সরকারকে ছোটখাটো করে হলেও বাস্তবসম্মতভাবে কিভাবে আপনার সলিউশনের দিকে তাদের আগানো উচিত, এবং যদি সলিউশনের দিকে তারা আগায় তারা আপনার মতামত এবং পরামর্শ অনুযায়ী কিভাবে আগাতে পারে? ধন্যবাদ। আসলে আমাদের ইউজিসি চেয়ারম্যান হলো প্রফেসর এম এ ফায়েজ। রিসেন্টলি উনি একটা মতামত দিয়েছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটার নৈরাশ্যর অবস্থা উনি তুলে ধরছেন। এখানে শিক্ষা ব্যবস্থায় বিনিয়োগের অভাব, প্রপার লোক শিক্ষায় আসছে না। আপনি দেখেন যে একজন শিক্ষক যা বেতন পাচ্ছে, একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে চাকরি করে তার ক্লাসমেট সে তার থেকে হয়তো 5 গুণ বেশি বেতন পাচ্ছে। এইসব মিলিয়ে আমাদের শিক্ষকেরা তো ঠিকভাবে তাদের
মানে দে হ্যাভ টু লিভ হ্যান্ড টু মাউথ, এইসব কারণে ভালো লোক কিন্তু টিচিংয়ে আসতেছে না। আর এটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু খুবই নৈরাশ্যজনক একটা অবস্থা। এটা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় আমাদের কয়েকটা স্টেপ নেওয়া উচিত। এক নম্বর স্টেপ যেটা হলো আমাদের কোর্স অ্যান্ড কারিকুলাম ব্যবস্থাকে আপডেট করতে হবে। আমরা যে এখন ছাত্ররা, এখন ইউনিভার্সিটির ছাত্র বা কলেজের ছাত্র এখানে যা পড়ে যাবে সেটা যাতে তার কর্মক্ষেত্রের সাথে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার রিলেশনশিপ, যেটা এখানে একাডেমিতে সে যেটা পড়ে যাবে ইন্ডাস্ট্রিতে সে একই জিনিসের প্রতিফলন যাতে পায়। অ্যাট দি সেম টাইম আমাদের আরেকটা কোর্স অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের পাশাপাশি আমাদের টিচারদের প্রয়োজনীয় পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের টিচাররা যাতে আপডেটেড শিক্ষায় শিক্ষিত হয়। অ্যাট দি সেম টাইম আমাদের টোটাল যে অবকাঠামোগত উন্নয়ন, যে শিক্ষা ব্যবস্থাতে অবকাঠামো উন্নয়নও একটা ব্যাপক একটা ফ্যাক্টর। এখন স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে একটা ছাত্র যদি একটা আনহাইজেনিক অবস্থায় থাকতে হয়, তাহলে এটা তার কিন্তু মানে পড়াশোনার দিকেও তার অত মন থাকবে না। এই অবকাঠামো উন্নয়ন, এট দি সেম টাইম আমাদেরকে বিভিন্ন বিশ্বের ভালো ভালো গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন বা আমাদের MOU করতে হবে। মানে আমরা অক্সফোর্ড কিভাবে পড়াশোনা করাচ্ছে, কেমব্রিজ কিভাবে পড়াশোনা করাচ্ছে, তাদের সিলেবাস ব্যবস্থা মানে কি কি এর উপর গুরুত্ব দিচ্ছে। অ্যাট দি সেম টাইম আমাদের তৃতীয় বিশ্বের দেশ, যেটা এখন আমরা এখান থেকে উত্তরণ করছি, আমরা মধ্যম আয়ের দেশে, আমাদেরকে গ্লোবালি অনেকটা স্বীকৃতি দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে, কিন্তু মধ্যম আয়ের দেশ হিসেবে দেশকে টিকে থাকতে হলে তার পড়াশোনাটা হলো অন্তত এক নম্বর বিষয়। কারণ যে জাতি যত শিক্ষিত সে জাতি কিন্তু ততটুকু উন্নত। শিক্ষা ছাড়া উন্নয়ন কেমন হবে আমি বলি, কারণ একটা লোক হয়তো অনেক করি টাকা ইনকাম করলো, হঠাৎ কোনো একটা বিষয় তার একটা এতে সে ওইটা একদম হারাই ফেললো। মানে এখন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলো এমন ডেভেলপমেন্ট যেটা সাস্টেইন করবে। মানে আপনার ডেভেলপমেন্টের স্কোর যে আমরা শিক্ষাক্ষেত্রে আমরা যে বললাম যে আমরা 112, 113, 115, 110 আমাদের স্কোর এই, কিন্তু দেখা গেলো যে আমেরিকার স্কোর আমরা দেখতে পাই যে 2020 সালে ওরা যেখানে ওদের স্কোর ছিল সেকেন্ড, ওরা এইবার 2025-এ ওরা আমরা একদম ফার্স্ট হয়ে গেল। মানে এই যে তাদের এইটা হলো সাস্টেনেবল, আপনি যেটা করেন সেটা যাতে সবসময় এই লেভেলের মধ্যে আপনি থাকেন। কিন্তু আমাদের শিক্ষা যদি প্রপার না হয়, শিক্ষার ক্ষেত্রে যদি কারিকুলাম ব্যবস্থার উন্নয়ন, কোর্সের উন্নয়ন, শিক্ষিত জনগোষ্ঠী বা টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বাজেটের এডিপির একটা ব্যাপক অংশ কিন্তু অন্তত যেটা ইউনেস্কো যেটা বলে গেছে 4 থেকে 6%, আমরা যেখানে এখনো 2-এর মধ্যে, ওইটা অন্তত আমরা গ্রাজুয়ালি 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 এইভাবে যদি আমরা এডিপির একটা ব্যাপক অংশ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে থাকতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষার মান উন্নীত হবে। আর এটা আরেকটু ইতিবাচক, রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, ওই সময় উনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক নকলের পরিবর্তে করছিলেন। আমার মনে হয় এখন শিক্ষা ব্যবস্থাটা যোগ্য লোকের কাছে চলে আসছে, উনি যদি ঠিকভাবে দায়িত্ব পালন করেন আমরা আসলে ঘুরে দাঁড়াবো। আমরা সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় থাকলাম। আচ্ছা স্যার, তাহলে আমরা স্যার শুধুমাত্র যে আমাদের স্পেন্ডিং ইনক্রিজ করবো শুধু তা না, আমরা যখন একটা বেঞ্চমার্ক তৈরি করে ফেলবো নিজেদের জন্য, সেখান থেকে যেন আমরা আবার নিচের দিকে না নেমে আসি, সেদিকে আমাদের সরকারি লক্ষ্যটা রাখতে হবে। এখন এই ক্ষেত্রে কি আমরা কোনো দেশের এডুকেশনাল সিস্টেমের মডেলকে ফলো করতে পারি, এমন কোনো রেকমেন্ডেশন আছে আপনার? আমি বিভিন্ন দেশের এডুকেশন সিস্টেমের মধ্যে আমি যেটা দেখছি, যেমন ভারত রিসেন্টলি তাদের 2020 সালের শিক্ষানীতিকে, তাদের শিক্ষানীতিটা আগে 10+2 এই ধরনের ছিল, তারা ওখান থেকে বেরিয়ে আসছে, তারা ওখানে 5-3-3-4 এইভাবে নিয়ে গেছে। আচ্ছা, অ্যাট দি সেম টাইম জাপানের শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই যে 6-3-3-4, ঠিক আছে, মানে প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এভাবে মিলিয়ে তারা। আর আমি একটা ব্রাজিলের একটা এডুকেশন সিস্টেম যেটা দেখছি, সেটা আসলেই ওটা তারা 2012 সালে তারা এটা ইমপ্লিমেন্ট করে। ওইটা মূলত তারা যে লোকগুলা জোরে পড়ে গেছে তাদেরকে আবার মূল প্রতে নিয়ে আসছে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাইলে। কিন্তু আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হয়তো শিক্ষাক্ষেত্রে মানে আমাদের মানে এ সংখ্যা বাড়িয়েছি, কিন্তু গুণ হয়তো অত বাড়ানো যায় নাই। কিন্তু ব্রাজিল যেটা করছে, তাদের ওই পেনিক সিস্টেম বলে তাদেরকে, ওই সিস্টেমের মাধ্যমে তারা মানে যে লোকগুলা
মানে কোনোভাবে অশিক্ষিত ছিল, তারা আস্তে আস্তে শিক্ষার মধ্যে ফিরে আসছে, এমনকি তারা দেশের উন্নয়নে তাদের লেভেল থেকে তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। আমার মনে হয় কোনো একক দেশের মডেল অনুসরণ না করে, কারণ আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্রাজিলের এই মডেলটা মূলত যারা ইনফর্মাল এডুকেশনের ক্ষেত্রে আমরা ফলো করতে পারি, আর জাপানের যে শিক্ষা ব্যবস্থাটা ওখানে মূলত কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দেয়। আমরা মনে হয় এখন আমাদের যে 5 জুলাই পরবর্তী যে আমাদের নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, আমরা এইভাবে কারিগরি শিক্ষার মাধ্যমে আমার যে একসময় আমাদেরকে জনসংখ্যা নিয়ে আমরা খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, তখন আমাদের জনসংখ্যা স্বাধীন উত্তরসারে 7 কোটি ছিল, তখন আমরা ওই জনসংখ্যা নিয়ন্ত্রণ বা এসব মিলে ব্যাপক, পরবর্তীতে আমরা আস্তে আস্তে জনসংখ্যা আমরা হয়তো এটার হিউম্যান রিসোর্স করতে না পারলেও আমাদের এই জনসংখ্যা যখন মধ্যপ্রাচ্যে বা ইউরোপে বা বিভিন্ন দেশে যায়, রেমিটেন্স দিয়ে আমরা কিন্তু রেমিটেন্স দিয়ে কিন্তু ভালো অবস্থানে যাই। এখন এই রেমিটেন্সের ক্ষেত্রে যদি কোয়ালিটি এডুকেশন এনশিওর করা যায়, তখন আমাদের কিন্তু আর পিছিয়ে তাকানোর কোনো সম্ভাবনা থাকবে না। তাই দেশ, জাতি এবং সরকারের কাছে আমার একটা আবেদন বা আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের এই যে শিক্ষিত জনগোষ্ঠী যারা এখনো বিভিন্ন লেভেলে পড়াশোনা করতে যাচ্ছে, তারা যাতে প্রপার এডুকেশন পায়, তাদের প্রপার কারিকুলাম দিতে হবে, তাদেরকে যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে, উপযুক্ত শিক্ষক, প্রশিক্ষণ, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলিয়ে, আবার শিক্ষাক্ষেত্রে ব্যাপক বাজেট, এডিপির একটা ব্যাপক অংশ শিক্ষাক্ষেত্রে রাখতে হবে। তাহলে আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, যেটা আমরা 5ই আগস্ট পরবর্তীতে যেটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন সার্থক হবে। এবং আমাদের যারা ইতিমধ্যে প্রাণ দিয়েছেন, 1400 শহীদ হয়েছেন নতুন বাংলাদেশের জন্য, তাদের আত্মাও শান্তি পাবে। জি স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর করে আপনি শেষ করলেন আপনার উত্তরটি। এবং এখানে আমরা তাহলে ধরেই নিতে পারি যে কোনো একটি স্পেসিফিক দেশের মডেলকে আমরা একেবারেই মানে ফুলি যে ফর্মে আছে সেই ফর্মে ইমপ্লিমেন্ট না করে, আমাদের যে রিকোয়ারমেন্টস আছে, যে নেসেসিটিস আছে এবং ইন্ডিজিনাস যে ফরম্যাট আছে, সেটাতে আমরা হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবো, ইনকর্পোরেট করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে সময় দেওয়ার জন্য, আমাদের শোকে সময় দেওয়ার জন্য। এবং আমার মনে হয় আমাদের যারা দর্শক রয়েছেন তারা আপনার যে উত্তরগুলো ছিল সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, খুবই ভালো লাগলো, খুব ভালো পরিবেশ। আর যেসব বিষয় নিয়ে আলোচনা, এটা আসলে আলোচনা হওয়া উচিত। এখানে দেশ, জাতি উপকৃত হবে, এর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে আসলে আমরা একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, এই প্রত্যাশায়। খুদা হাফেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই এপিসোডে যে ইনফরমেশনগুলো, স্যার তো নিজে একজন রিপোজিটরি, তো সেক্ষেত্রে যে ইনফরমেশনগুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে আপনারা যতটুকু সম্ভব ইমপ্লিমেন্ট করে নেবেন, ইনকালকেট করে নেবেন এবং চেষ্টা করবেন যে একটা শিক্ষিত জাতির জন্য কি কি প্রয়োজন সেটা আপনারা নিজেরা বুঝে বাকিদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আমাদের এপিসোডগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে যাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক কেমন পরিবেশনা দেখতে চান, ঠিক কেমন বিষয়গুলো সম্পর্কে আপনারা ডিসকাশন দেখতে চান এবং পরবর্তীতে আমরা আপনাদের কাছে কি উপস্থাপন করতে পারি। আশা করি আগামী এপিসোডে আপনাদের সাথেই থাকছি এবং আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ।